নমস্কার, আপনারা দেখছেন এইচপিআর নিউজ আর সঙ্গে আমি সেতু। এসআইআর নিয়ে গোটা রাজ্যে অস্থির পরিস্থিতি। কেউ বলছে থাকুন সাবধান, আবার কেউ বলছে আমরা দেব সমাধান। চিন্তার ভাঁজ বাঙালির কপালে। আজ এই এসআইআর নিয়েই কিছু কথা আলোচনা করব আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রবাদী শিক্ষক, একাধারে রাজনৈতিক বিশ্লেষক তাপস দাস মহাশয়। নমস্কার। নমস্কার। প্রথমেই আমরা জানতে চাইবো, শাসক দলের থেকে প্রায়ই হুমকি পাচ্ছে বিএলআরওরা, ভয় দেখানো হচ্ছে নানাভাবে। কি বলবেন, কতটা চাপের মধ্যে আছে বিএলআরওরা? বিএলআরওরা বেশ চাপেই আছে, কারণ রাজনৈতিকভাবে তাদের হুমকি দেয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা চাইছে না এই এসআইআর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এটাকে বন্ধ করে দেওয়ার। তারা শেষ অস্ত্র হিসেবে, তারা আগে বন্ধ করতে পারেনি কোনোভাবেই, সাংবিধানিক প্রাতিষ্ঠানিক এক প্রতিষ্ঠানকে তারা অস্বীকার করতে পারেনি। এখন বিএলওদের ওপরে যারা সরকারি কর্মচারী, তাদের হুমকি ধামকি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভয় দেখিয়েছে নির্বাচন কমিশনের সময়, আপনারা নির্বাচন কমিশনের কর্মচারী, তারা চলে গেলে আপনারা কিন্তু আবারও সরকারি কর্মচারী, সেটা মাথায় রাখবেন। এটা একাধারে ঘুরপথে তাদের হুমকি দেওয়া। এখানে কি নিজেদের জীবনের ঝুঁকি আছে বলে মনে করছে? জীবনের ঝুঁকি সেরকম না থাকলেও মারধরের একটা হুমকি তারা দিচ্ছে। যেমন, মানে খুব মজার বিষয়, এই যে এসআইআর হচ্ছে, এসআইআরটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে প্রথম নয়। ভারতবর্ষ পশ্চিমবঙ্গে 13 বার হয়েছে এর আগে এসআইআর, 13 টাইমস, এবং সেই 13 বারের মধ্যে 12 বারই ছিল কেন্দ্রের বিজেপি সরকার। তো এবার নতুন যে এসআইআর হচ্ছে তা নয়, কিন্তু এবারের এসআইআরটা খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের জন্য। এই এসআইআর ওপরে ডিপেন্ড করে এবার হয়তো পশ্চিমবঙ্গের সরকার অদল বদলেরও সম্ভাবনা আছে। সেটা বুঝতে পেরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই বিএলওদের অনেক হুমকি হয়েছে। যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছে রক্তগঙ্গা বইবে, সায়ন্তিকা বলেছে যে বিজেপিদের বাড়ি ঘেরাও হবে, কেন্দ্রীয় অফিস ঘেরাও করবে। সাংসদ মিতালি বাগ তিনি বলেছেন চোখ উপড়ে নেবো, এরকম হুমকি চলছে। অ্যাকচুয়ালি বিজেপি তো এসআইআর করছে না, এসআইআর করছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা স্বশাসিত সংস্থা। তা আমি জানি না তৃণমূল কেন এসব হুমকি টুমকি দিচ্ছে, তবে বিএলওরা কিন্তু ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, এরা পূর্ববঙ্গ থেকে আগত, মানে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত হিন্দু শরণার্থী, তাদের ভুল বোঝাচ্ছে, অপপ্রচার হচ্ছে যে আপনাদের কিন্তু বিজেপি এসআইআর এর মাধ্যমে আবার আপনাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাদের পুশব্যাক করবে, আপনাদের ভোটার কার্ড ছিনিয়ে নেবে, ভোটার লিস্ট থেকে নাম কেড়ে নেবে। এরকম অপপ্রচার তৃণমূলও করছে, সিপিএমও করছে, দুটোই ভণ্ড দল। গতকাল দেখা গেছে জামালপুরের এক বাসিন্দা, তিনি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গেছেন, কিন্তু শাসক দল বলছে তিনি নাকি এসআইআর এর ভয়ের কারণে মারা গেছেন। এইরকম অনেক ঘটনাই ঘটছে, কি বলবেন এই বিষয়ে? 21-22-এ যখন করোনা চলছিল, তখন কেউ হার্ট অ্যাটাকে মরলে, কিডনি ফেলিওর মরলেও ওটা করোনা, কোভিডে মারা গেছে এরকম বলে দেওয়া হতো। তো এখন কেউ হার্ট অ্যাটাক করে মরলেও, কিংবা কেউ জ্বর, সর্দি, কাশি, কিংবা কিডনি ফেইলিওর কিংবা লাংস ফেইলিওরে মরলেও ওটা এসআইআর এর ভয়ে মরেছে, এটাই তৃণমূল এবং সিপিএম বলে যাবে। এটা খুব বড় বিষয় না। প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের বুকে অনেক মানুষ এর আগেও মরেছে, আগামীতেও মরবে, কারণ মানুষ জন্মায় যখন মরবেই। কিন্তু তৃণমূল এখন ওটাকে এসআইআর এর ভয়ে মরেছে বলে এটা চালাবে, এটা স্বাভাবিক, এটা তৃণমূলের একটা স্থান। শাসক দলের অনেকেই বলছিলেন এসআইআর সিএএ শুরু করতে দেবে না, কিন্তু বাংলায় তো এগুলো শুরু হয়ে গেছে। এখনো নানাভাবে এসআইআর কে ব্যর্থ করার চেষ্টা চলছে, কতটা প্রভাব পড়বে এর? দেখুন,
সিএএ এবং এসআইআর করতে দেবে না। ভারতবর্ষের রাজনীতি আমরা যারা দেখছি, এটা বিরোধিতার জায়গায় থাকলে, বিরোধী অপোজিশনে থাকলে বলতে হয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের এজেন্ডা ছিল আর্টিকেল 370 সরাবো। আর্টিকেল 370 যখন ডিমোলিশন করা হয়, তখন ফারুক আব্দুল্লাহ বলেছিল যে ফারুক আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতি যারা ছিল তারা বলেছিল যে আর্টিকেল 370 হঠাৎ সরাতে আসলে কাশ্মীরে পতাকা তোলার মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ তোলার লোক থাকবে না, আগুন জ্বলবে, অনেক কিছু বলেছিল। কিন্তু আর্টিকেল 370 উঠে গেছে। পশ্চিমবঙ্গের বুকে এরা বলেছিল যে সিএ হতে দেবো না, চি 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 না কি সব বলে, সব বুদ্ধিজীবী তো এখন একটা গালাগাল হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বুকে কাউকে যদি বুদ্ধিজীবী বলা হয় তাহলে সে ভাববে যে আমাকে একটা গালাগাল দিচ্ছে, মানে গালাগাল হচ্ছে। বুদ্ধিজীবীরা গৃহপালিত হয়ে গেছে। ওই তারা মিলে ছিচি করেছিল। কিন্তু সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেছে, এসআইআরও হবে, এটা ঠেকানো যাবে না। সাংবিধানিক সংস্থা আর আমাদের লোকসভা বিধানসভায় পাস হয়ে যাওয়া আইনকে কেউ রদ করতে পারবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিছু জায়গায় এমনও আছে যেখানে বিএলআরও তালিকায় টিএমসি কর্মীদের নাম রয়েছে, কিন্তু নতুন সুপারিশ করা হচ্ছে। তাহলে কি এবার ভেতর থেকে খেলা ঘোরানোর চেষ্টা হবে? ভিতর থেকে, বাইরে থেকে, ডাইনে থেকে, বায়ে থেকে, উপর থেকে, নিচ থেকে, সব রকম দিক থেকে তৃণমূল খেলা ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু খেলা ঘুরাতে গেলে তো খেলার স্কিল লাগবে, তো সে স্কিল তৃণমূলের নেই। আর অনেকদিন খেলেছে তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে। যে কোনো দল, আমি পলিটিক্যালি একটু বলি, ভারত স্বাধীনতার পর 30 বছর অনেক খেলেছে কংগ্রেস, 30 বছর কন্টিনিউ খেলেছে। তারপরে বামফ্রন্ট খেলেছে 34 বছর, আর তৃণমূল 14 বছর পূর্ণ হলো, সামনে 15 বছর হবে, 14 বছর খেলেছে। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটু লম্বা টাইম খেলে, প্লেয়াররা অনেকক্ষণ মাঠে থাকে, আর মাঠ থেকে বেরিয়ে গেলে তাদের আর কোচ পাওয়া যায় না, তারা একদম রিটায়ার্ড হয়ে যায়। খেলা ঘোরানোর অনেক চেষ্টা চলবে, দেখা যাক খেলা কোথায় যায়। আচ্ছা, স্কুলের কাজ শেষ করে বিএলআরও দায়িত্ব পালন করবে বিএলআরওরা, সেই নিয়ম বদল করে নির্বাচন কমিশন জানিয়েছে এই কদিন শুধুমাত্র এসআইআর এর কাজ করবে তারা। এতে স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? স্কুলের শিক্ষা ব্যবস্থা শুনলে আমার হাসি পায়। যে সরকার 26,000 চাকরি চলে গেল, মানে চাকরি চোরের সরকারের রাজত্বে থেকে শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে এইটা আশা করাই মানে কি বলবো, মূর্খের স্বর্গে বাস করা। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড তৃণমূল ভেঙে দিয়েছে। আর 1 মাস যারা অন ডিউটি করবে আর কি, এতে শিক্ষা ব্যবস্থার এমন কিছু ক্ষতি হবে না। ওই চাকরি চুরি করার যে ক্ষতি, এতে কিছু হবে না। আর আমাদের দেশে প্রত্যেক বছরই এসআরিয়ার হয়, ভোটে নাম তোলা ওঠার, সেখানে আমিও নিজে ডিউটি করেছি এক সময়, তাতে শিক্ষা ব্যবস্থা এমন কিছু অসুবিধা হয় না। মানে শিক্ষা ব্যবস্থাটা তো ওরা ততক্ষণ পুরো বন্ধ থাকবে, শুধু তো এসআইআর এর কাজই করবে। একটা স্কুল থেকে একটা কি দুটো টিচার কাজ করবে, বাকি টিচাররা তো থাকবেই। আচ্ছা, ত্রিপুরার একজন বিএলও নিজেই এসআইআর এর বিরুদ্ধে প্রচার করছে, যাদের নিরপেক্ষ থেকে সঠিক কাজ করা উচিত। যদি তারা এমন কাজ করে তাহলে কতটা সঠিক কাজ হবে বলে আপনার মনে হয়? না, অনেক বিএলও আছে যারা বায়াসড হয়ে নিরপেক্ষভাবে কাজ করছে না, তৃণমূল হয়ে কাজ করছে, সে খবর আমাদের কাছে আছে। এবং অনেক বিডিওরাও তৃণমূলের হয়ে দালালি করছে, অনেক সরকারি আধিকারিকরাও করছে, সে খবর আছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না, কারণ এমন লকগেট বানিয়েছে ইসিআই, অবৈধ ভোটার যারা আছে তারা আটকে যাবেই যাবে। মানে অবৈধ ভোটারদের ধরার জন্যই তো এই এসআইআরটা আমাদের। হ্যাঁ, আপনি দেখবেন যে কোনো তৃণমূলের নেতারা যে সমস্ত বক্তব্য রাখছে, তারা বলছে একটাও বৈধ ভোটার যদি বাদ যায় রক্ত গঙ্গা বইবে, চোখ তুলে নেব, আগুন জ্বলবে, এরকম। আপনি কোনো তৃণমূলের কিংবা সিপিএম এর নেতাকে
বলতে শুনে বিষয় হচ্ছে তৃণমূলের সমস্ত নেতারা হুমকি দিচ্ছে একটাও বৈধ ভোটার বাদ গেলে আগুন জ্বলবে, চোখ তুলে নেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। কিন্তু কোনো তৃণমূল কিংবা সিপিএম এর কোনো নেতাকে বলতে শুনেছেন যে একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে, তাহলে রক্তগঙ্গা বইবে? আপনি পাবেন না। যত মিডিয়া হাউস আছে আপনি নিউজ চেক করুন, কাউকে বলতে দেখ মানে কেউ কথা বলেনি। দুটোই বলা উচিত, একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়, সঙ্গে সঙ্গে এটাও বলুক একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না ঢোকে। সেটা কিন্তু তারা বলছে না। তারা চাইছে বৈধ ভোটার তালিকায় থাকুক, অবৈধ ভোটার যেন তালিকায় থাকে, মানে সেটাও যেন বাদ না যায়, কারণ ওটাই হচ্ছে তৃণমূল আর সিপিএম এর ভোট ব্যাংক। এই এসআইআর এই দাবিটা কিন্তু তৃণমূলই করেছিল প্রথম। ভারতবর্ষের বুকে, আমি একটু যদি পিছিয়ে যাই, ভারতবর্ষের বুকে যদি কোনো মানুষ এনআরসি চেয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে তিনি রাজ্যসভায় ওই নিরঞ্জন সিং আটোয়াল যে ছিলেন সভাপতি, তার মুখে পেপার ছুঁড়ে মেরেছিল। সে ভিডিও আমার কাছে আছে, সে সারা ভারতে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া খুঁজলেই পাওয়া যাবে। 2005 সালের 4 আগস্ট তিনি ছুঁড়ে মেরেছিলেন কাগজ, তিনি এনআরসি চেক কান্নাকাটি করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভণ্ডামি করছেন, তিনি এনআরসি করতে দিলেন না, বাস স্ট্যান্ড পোড়ানো। আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গের সাংসদ, বিধানসভার সাংসদ সাগরিকা ঘোষ, তিনি প্রথম এসআইআর দাবি করেছিলেন এই পশ্চিমবঙ্গের জন্য। আমি রেকর্ড বলছি, মানে এই তথ্য আছে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগরিকা ঘোষকে, তিনি অবশ্য দিল্লিতে থাকেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তিনি, তো তাকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন যে তুমি একটা ভালো কাজ করেছো। তারপর এই তৃণমূলের লোকেরা এই ফেব্রুয়ারি মাসে বাড়ি বাড়ি খোঁজ নিয়েছিলেন, পাড়ায় পাড়ায় কতগুলো ভুতুরে ভোটার আছে। তখন তারা দেখতে পায় যে ভুতুরে টুতুরে যা আছে সবই তাদের ভোট ব্যাংক। তারপর তারা যখন এই রহস্যটা বুঝতে পারলো, তখন তারা এর পুরো বিরোধিতা শুরু করলো। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলই, ভারতবর্ষের বুকে প্রথম এনআরসি চেয়েছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে, সে রেকর্ড আছে। আর পশ্চিমবঙ্গের বুকে এবার 2024 সালে এই এসআইআর চেয়েছিল তৃণমূল কংগ্রেস। 25 সালে প্রথম এসআইআর দাবি করেছিল এই তৃণমূল কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টা থেকে ইউটার্ন নিয়ে ভণ্ডামি করছে, সিপিএমও ভণ্ডামি করছে। যেমন আমি বলে দিচ্ছি, সিপিএম এর সমস্ত নেতারা, মানে কমিউনিস্ট পার্টি একটা ভণ্ডামির আকড়া। কমিউনিস্টদের মতো ভণ্ড সারা পৃথিবীতে নেই। সিপিএম খুব একটা ভণ্ড পার্টি, সারা বিশ্বের বুকে, পৃথিবীর বুকে ভণ্ড হচ্ছে সিপিএম। এই সিপিএমই কিছুদিন আগে বলেছিল যখন এনআরসির সময়, আমরা কাগজ দেখাবো না। ওই শতরূপ ঘোষ থেকে আরম্ভ করে আমাদের সুজন চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, কাগজ আমরা দেখাবো না। এখন তারা কি করছে জানেন? এখন তারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করছে যাতে লোকেরা কাগজ দেখাতে পারে। যারা একসময় বলেছিল আমরা কাগজ দেখাবো না, তারা কাগজ দেখানোর জন্য রেডি হচ্ছে। তা এই ভণ্ডামি শুধু সিপিএম না, তৃণমূলেরও এই ভণ্ডামি আছে, তারা ভণ্ডামি করেই চলছে। এবং এই ভণ্ডামি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে নিয়ে গেছে, কি শিক্ষায়, কি স্বাস্থ্যে, অর্থনীতিতে পশ্চিমবঙ্গকে একেবারে মানে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। দেখছিলেন HBI নিউজ। নমস্কার।